নমস্কার, আপনারা দেখছেন ট্রাইবস টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। নীতি নির্ণয় না দুর্নীতি, সামাজিক অনুষ্ঠান, সমাজের অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান। এই সমাজকে আমরা যে বার্তা দিতে চাইছি এই অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন পর্বে এপিসোডসের মাধ্যমে, বিভিন্ন দুর্নীতি যা আমরা প্রতিদিন ফেস করছি, সম্মুখীন হচ্ছি, সামাজিক দুর্নীতি বিভিন্ন জায়গায়, আমরা সেই দুর্নীতি আপনাদের সামনে তুলে ধরছি। এবং আমাদের যারা অতিথিরা আসছেন, বিভিন্ন পেশার বিভিন্ন প্রফেশনের অতিথিরা আসছেন এবং তাদের সঙ্গে কথা বলে তাদের ভিউজ, তারা কিভাবে দেখছেন এবং আগামী দিনে কি হতে পারে দুর্নীতি মুক্ত করতে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন দলকে আমরা আপনাদের সামনে আনছি। আপনারা সামাজিক মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে আমাদের লিখেছিলেন, কমেন্টে লিখেছিলেন শাসক দলের মুখপাত্র কেন আনছেন না, আমরা এনেছি। এবার বিরোধী দল অর্থাৎ আমাদের রাজ্যে বিরোধী দলের মুখপাত্রকেও আমাদের আনতে হবে, কারণ শাসক দলকে যা যা আমরা প্রশ্ন করেছি তাদের নামে, তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে এত দুর্নীতি, তো তাকে দুটো পার্টে তাদের মুখপাত্র আপনাদের সামনে এক্সপ্লেনেশন দিয়েছেন। এবার বিরোধী দলের, আমাদের রাজ্যের বিজেপি প্রধান বিরোধী দল, তাদের মুখপাত্র আমাদের আজকের পর্বের অতিথি। আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার পাশে বসে আছে সায়ন দাস, রাজ্য বিজেপির মুখপাত্র, এবং তাকে আমরা আজকের পর্বে নিয়ে এসেছি। সায়ন, আর তোমাকে প্রথমেই স্বাগত আমাদের এই অনুষ্ঠান নীতি নির্ণয় দুর্নীতিতে। ট্রাইব টিভির সকল দর্শককে অভিনন্দন এবং তোমাকেও অনেক ধন্যবাদ ডাকার জন্য। আচ্ছা, আমি প্রথমে যেটা তোমায় জিজ্ঞেস করব যে তোমরা রাজ্যের প্রধান বিরোধী দল, এত দুর্নীতি নিয়ে তোমরা রাস্তায় নামছো, অভিযান করছো, সব রকম করছো, প্ল্যাকার্ডে লিখছো, বিরোধী দল নেতা তোমাদের যারা লিডার্স তারা লিখছেন দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ লিখছেন, তোমরা সেটা হাইলাইট করছো, বলছো। তো এত লম্ফঝম্প তোমাদের যারা লিডার্স আছেন, হ্যাঁ, তোমাদের অল্টারনেটিভ মুখ কোথায়? তোমাদের দলের দাবি এক, দফা এক তো মানলাম, তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর তোমাদের মুখ, বিরোধী দল তোমাদের মুখ কোথায়? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের দলে এইরকম বিষয় নেই যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। আমাদের দল একটা কেন্দ্রীয় দল, আমরা সর্বভারতীয় দল। আমরা বিশ্বাস করি যে ব্যক্তির থেকে দল বড় এবং দলের থেকে রাষ্ট্র বড়। আপনি যদি দেখেন যে আমাদের যেটা স্লোগান যে নেশন ফার্স্ট, পার্টি নেক্সট, সেলফ লাস্ট, তো আমরা সেই হিসাবেই চলি। এবং আমরা সর্বভারতীয় ক্ষেত্রেও যদি দেখেন, বিভিন্ন রাজ্যেও যদি দেখেন যে মুখ্যমন্ত্রী থাকছে 5 বছর পর তাকে পাল্টে দেওয়া হয়েছে, আরেকজন আসছে। এটা সারা দেশব্যাপী আমরা এই নীতিতেই চলি আর কি। বেশ, না সেক্ষেত্রে যে এত আমার প্রশ্নটার উত্তরটা কিন্তু তা নয়। আমি জিজ্ঞেস করলাম স্পেসিফিকভাবে রাজ্যকেন্দ্রিক প্রশ্ন। তুমি চলে গেলে কিন্তু অল ইন্ডিয়াতে। এই রাজ্যে আসো, এই রাজ্যে কথা বলি। এই রাজ্যে তোমরা রাস্তায় নেমে আন্দোলন করছো, দুর্নীতি করছো। সত্যি তো সমাজে এত দুর্নীতি, ট্যাব দুর্নীতি, লটারি দুর্নীতি, একদম কারেন্ট ইনক্লুশন, আরও অনেক দুর্নীতি আসছে ইন দ্য কিউ। তো এই যে এত দুর্নীতি হচ্ছে, তোমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছো, মানুষকে বলছো, মানুষকে বোঝাচ্ছ এই সরকারকে 1 বছর পর ভোট, 1-1.5 বছর পর ভোট, কাকে বিশ্বাস করবে মানুষ? তো তোমাকে একজনকে তো সামনে রেখে প্রজেক্ট করতে হবে, তাই না? না, আমরা তো দল হিসাবে সামনে রয়েছি। আমাদের দলকে মানুষ ভোট দেবে বলছো? দলকে, অবশ্যই দলকে ভোট দেবে এবং প্রত্যেকটা কেন্দ্রে যে প্রার্থী হবে তাকে ভোট দেবে। সেখানে তো ব্যক্তি ভার্সেস ব্যক্তির লড়াই, আর এখানে তো লড়াইটা হচ্ছে সম্পূর্ণ নীতির লড়াই, সম্পূর্ণ আদর্শের লড়াই। একদিকে চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমরা সেটাই বারবার বলছি মানুষকে। তোমরা কোথাও চুরি করো না, কোনো রাজ্যে কোনো চুরি হয় না? না না না, উত্তরপ্রদেশে কোনো চুরি হয় না, নারী নিরাপত্তা, ধর্ষণ হয় না, মণিপুর জ্বলছে বর্তমানে, কোথাও কিছু হয় না, শুধু বাংলাতেই হয়। না না না, উত্তরপ্রদেশে চুরি হয়, আপনি যেগুলো বললেন সেগুলো হয়, কিন্তু তারপর অ্যাকশনও হয়। সেখানে পুলিশ গিয়ে সেমিনার রুমের দেয়াল ভেঙে দেয় না। সেখানে মানে ধর্ষণের মতন ঘটনায় কোনো থানার ওসি গ্রেপ্তার হন না। এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গবাসী হিসেবে। এই যে উপনির্বাচন হলো, আমরা দেখেছি, একটাও সিট পাবে তোমরা? দেখুন, উপনির্বাচন কিভাবে হলো আপনি তো দেখেছেন, যেখানে এ তো সেই প্রতিবার একই এক্সকিউজ দাও তোমরা। না না না, কেন্দ্রীয় বাহিনী থাকে না, লোকজন ভোট দিতে পারে না, নতুন কিছু ইনোভেটিভ ভাবতে হবে তো। দেখুন, কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করার দায়িত্ব পুলিশের। পুলিশ কি করছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সকালবেলা চায়ের দোকানে গুলি করে খুন করে দেওয়া হলো। তো মানুষ তো দেখছে তৃণমূলের নেতা খুন করছে, তৃণমূল গুলি চালাচ্ছে। যেখানে একটা উপনির্বাচন জিততে গেলে একটা রক্ত ছাড়া পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন হয় না, এটা দুর্ভাগ্যে। তৃণমূল কংগ্রেস যদি চায় তো পুলিশকে তুলে দিয়ে ভোট করুক,
কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে ভোট হোক, আমরা তো বলছি আমরা ভালো ফল করব। আর এই উপনির্বাচনে একটা ট্রেন্ড থাকে শাসকের পক্ষে, কিন্তু আমরা এবারেও বলছি আমরা যথেষ্ট ভালো রেজাল্ট করব এবং বেশ কয়েকটা সিটে আমরা কড়া টক্কর দেব। আচ্ছা, কড়া টক্কর দেবে, একদম বেশ। তাও মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখছেন, তিনি যেখানে যাচ্ছেন, উত্তরবঙ্গ সফর তুমি দেখেছো, সেখানে গিয়ে কিরকম জনজোয়ার, মানুষের কিরকম আস্থা, হ্যাঁ, তা এরপরও কেন মানুষ ভোট দিচ্ছে বলো তো? তোমাদের উপর কেন বিশ্বাস করছে না? আপনি মুখ্যমন্ত্রী জনজোয়ার বলছেন, আমি বলতে পারি আপনাকে আরজিকর ঘটনায় বিভিন্ন জায়গায় যেরকম রাত দখল হচ্ছে, প্রচুর লোক মানুষ নেমেছে এবং সেখানে কিন্তু বিভিন্ন সরকার বিরোধী স্লোগানও উঠেছে। আর মুখ্যমন্ত্রীর সফর, শাসক দলের মুখপাত্র তো বলছে সার্কাস, রাত দখল সার্কাস বলছে তো। হ্যাঁ, তো এখন বলছে কেন? যখন হয়েছিল তখন তো ওনাদের নেতারাই, কি একজন আছেন যাই হোক ভাইপো নাকি, উনি তো পরিষ্কার বলছেন যে কোনো কথা বলা যাবে না। তখন কি ভয় পেয়ে গেছিল তৃণমূল? তখন তৃণমূল একটু চুপ করতে বলেছিল, তার কারণ হচ্ছে তারা ভয় পেয়েছিল এখন পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে যদি কথা বলি পাবলিক আরও খেপে যাবে। কিছুদিন চুপ করে গেল, এখন যখন দেখছে আন্দোলনটা একটু স্তীমিত হয়েছে, এখন এনারা বলছেন সার্কাস, আরও অনেক কিছু বলবেন। এটাই তো আমরা তো প্রথম দিন থেকে এটাই বলছি। তৃণমূল যখন বলছিল যে তারা ধর্ষকের ফাঁসি চায়, তারা ধর্ষণের বিরুদ্ধে, আমরা প্রথম দিন থেকে বলছিলাম তারা অপরাধীর পক্ষে, অপরাধীর সঙ্গে রয়েছে। এখন তার মুখোশ খুলে তুমি আরো একটা জিনিস জানতে পারবে, তৃণমূল মুখপাত্র আরো বলেছেন, তো আমি তার উত্তর চাই, মানুষজন যারা দেখবেন অনুষ্ঠান, প্রচুর মানুষ দেখেন, উত্তর চাইবে। 2021 লাস্ট বিধানসভায় তোমাদের দলের বিরোধী দলনেতা যিনি মাননীয় শুভেন্দু অধিকারী, তৃণমূল মুখপাত্র এখানে বসে বলেছেন যে, আমাদের অন্য একটা প্রোগ্রামে বলেছেন, তিনি ভিজিটিং কার্ড ছাপিয়ে ফেলেছিলেন আগামী মুখ্যমন্ত্রী বলে। তুমি হাসছো? না না, এই ধরনের এটা বলেছেন অন্য একটা অনুষ্ঠানে। ওনাকে কোথায় চলে গেল? ওনাকে ভিজিটিং কার্ড কোথায় গেল? ওনাকে পাঠিয়েছিল বোধহয় ভিজিটিং কার্ডটা, তাই জন্য বলছে ভিজিটিং কার্ড কি করে ছাপাবেন। উনি, আমাদের তো কোনো মুখ্যমন্ত্রী প্রজেক্টই করা হয়নি, আপনি তো জানেনই। 2021-এর আগে শুভেন্দু অধিকারী জাস্ট কিছুদিন আগে, কয়েক মাস আগে বিজেপি জয়েন করেছিলেন, তার নামে মুখ্যমন্ত্রী ওই ভিজিটিং কার্ড ছাপিয়ে দেয়, ভ্রান্ত অভিযোগ, বোকার মতন কথা। মানুষ দেখেছে কিভাবে ভোট হয়েছে। শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হচ্ছে কারণ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন, তাই জন্য। না, হারিয়ে দেওয়া হয়েছে তো, লোডশেডিং বিধায়ক বলা হয় তো। সেটা তো ওনারা বলেন। আপনি গণতন্ত্রের নির্বাচন হচ্ছে, নির্বাচনের রেজাল্ট যেটা বেরোচ্ছে সেটাই তো রেজাল্ট। হারিয়ে দেওয়া হচ্ছে, আপনি সুপ্রিম কোর্টে যান, হাইকোর্টে যান, কথা বলুন, এ আবার কি কথা? হারিয়ে দেওয়া হচ্ছে আপনার প্রশাসন, আপনার পুলিশ, আপনার সব কিছু, আপনার ভোটে হারিয়ে দেওয়া হলো চিফ মিনিস্টারকে। কার কটা দম আছে বলুন তো আজকে পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জিকে হারিয়ে দেবে? কোন অফিসারের এত দম আছে? দর্শকদের প্রশ্ন করছি, বলুক কেউ। এই ধরনের কথা ভ্রান্ত কথা, নম্বর বাড়াবার জন্য এগুলো বলে থাকে, ওদের বলতে হয়, বুঝতে পারি আমরা। বেশ, বিরোধীরা বলছে মহাশূন্য, এবং এত দুর্নীতির পর, আমি দুর্নীতি প্রসঙ্গে আসবো, তোমার কাছে জিজ্ঞেস করবো স্পেসিফিক ভাবে, কিন্তু বলছে বিরোধীরা মহাশূন্য, এবং তার আরো বক্তব্য যে মানুষ অটুট, মানুষের আস্থা অটুট ছিল, আছে এবং থাকবে। তৃণমূল কংগ্রেসের এখন বিরোধীদের নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই যে বলছে না বারবার মহাশূন্য, শূন্য হয়ে যাওয়ার পরেও তো তৃণমূলকে মারছে। আপনি তো একাধিক ঘটনা গত এক সপ্তাহে দেখুন, প্রত্যেকটা ঘটনা কাউন্সিলরকে ওপেন গুলি চালাচ্ছে। তো এখানে তো তৃণমূলকে মারছে। তৃণমূলের থ্রেটটা হচ্ছে এখন তৃণমূল আর তৃণমূল দুজনেই লড়াই করে করছে। পিসি তৃণমূল, ভাইপো তৃণমূল, ক্যামাক স্ট্রিট, কালীঘাট, এদের মধ্যে লড়াই। দেশ, তৃণমূলের উচিত আগে এই নিজেদের লড়াই নিয়ে ভাবা, আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। বাংলার মানুষ যে কটা সিট আমাদের দেওয়ার সেটা দিয়েছে, আমাদের সমর্থন রয়েছে মানুষ। আচ্ছা, একটা কথা বলো, এই যে ধরো আমরা জানি আন্দোলন নিয়ে কিন্তু প্রচুর মানুষজন রাস্তায় নেমেছে, এবং তারপর কিন্তু এটা অতি বামের আন্দোলন হয়ে গেছে, এরকম অভিযোগ এসেছে শাসক দলের পক্ষ থেকে। আমি বলি, তোমরা কিন্তু সেই অর্থে, তোমাদের তো সংগঠনই নেই বাংলায়। না, একদমই নয়। তোমাদের তো মানুষ বুথে বসার জন্য মানুষই নেই। যদি সংগঠন না থাকতো তাহলে 12টা সিট আমরা পেতাম না লোকসভায়। আপনি বামেদের নিয়ে কথা বলছেন, বামেরা কটা সিট? না, আমার প্রশ্নটা তুমি শোনো, তারপর তুমি বলো। যে পরিমাণ মানুষজন রাস্তায় বেরিয়েছেন, অনেকে বলছেন যে এটা আমাদের অতি বাম, তারা রাস্তায় বেরিয়েছেন, অনেকে বলেছেন, তৃণমূলের কংগ্রেসের মুখপাত্র বলেছেন সেই কথা। তোমাদের তো চিহ্নই নেই বলছে বিজেপির তো এখানে লোক নেই বুথে, মানে তৃণমূল যদি লোক দেয় সেই লোক তোমাদের হয়ে বুথে বসবে, বলো। না, ঘটনা হচ্ছে যে দেখুন, আপনি যেটা বললেন যে রাত দখল, বাম এবং অতি বামের এই কথাটা, এটা ঠিক যে এই আন্দোলনে সামনে যারা ছিল তাদের মধ্যে একটা ইনফ্লুয়েন্স ছিল, কিন্তু এটাও ঠিক
যে বহু বিজেপি কর্মী আমরা আমাদের অফিসিয়ালি আমরা প্রেসে রিলিজ করেছি যে প্রত্যেকটা বিজেপি কর্মীকে বলা হয়েছিল যে এই আন্দোলনের পাশে থাকতে, এবং প্রত্যেকটা অনেকেই দেখছেন এখন, তো তারা জানেন যে অনেকেই বিজেপি কর্মী তারা রাত্রেবেলা রাস্তায় নেমেছে, আমিও নিজে গেছিলাম অনেক জায়গাতে, কিন্তু আমরা পিছনে থেকেছি। আমরা কখনোই ওই আন্দোলন হাইজ্যাক করা, আপনি যাদের নাম বললেন তাদের একটা টেন্ডেন্সি থাকে আন্দোলনে গিয়ে আগে মঞ্চে উঠবো, আগে মাইকটা কেড়ে নেবো, তাহলে আন্দোলনটা আমার হয়ে যাবে। এই যে এতগুলো লোক এসছে, এদের যে আবেগ, এদের ভরসা, সেগুলোকে কাজে লাগাবো না। যাদবপুরে রাত দখলের দিন শাঁখ বাজিয়েছে বলে মঞ্চ থেকে বলা যে শাঁখ বাজাবেন না। তো এই ধরনের নানা নিয়ে যেগুলো বোঝা যায়, বাইরে থেকে দেখলে বোঝা যায়, যারা একটু রাজনৈতিক সচেতন তারা বুঝতে পারে যে আন্দোলনটা কারার দিকে কি করছে বা কি তাদের ইন্টারেস্ট রয়েছে। কিন্তু আমরা কখনোই এইগুলো নিয়ে কোনো কথা বলিনি, কারণ তখন আমরা বুঝেছিলাম বা বুঝতে পেরেছিলাম যে এই সময় আন্দোলনটা হওয়া দরকার। তো সেই জন্য আমরা একটু পিছনে থেকেছি, কিন্তু আন্দোলনের সঙ্গে থেকেছি। বহু বিজেপি কর্মী আন্দোলনের সঙ্গে থেকেছে। বেশ, দেখুন, দুর্নীতি তো নতুন নয় পশ্চিমবঙ্গে। যবে থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, দুর্নীতিটাকেই মূল পুঁজি করে এগিয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের আগে দুর্নীতি ছিল না? দুর্নীতি তো ছিল না। আপনি দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে সারদা থেকে শুরু করে, রোজ ভ্যালি থেকে শুরু করে, এই যে গরিব মানুষরা, গ্রামের গরিব মানুষ, তাদের যে উচ্চাকাঙ্ক্ষা, দিনের শেষে তাদের যে ইচ্ছা যে আমার কাছেও কিছু টাকা আসবে, সেইটাকে কাজে লাগিয়ে গ্রামে গ্রামে চক্র, এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, এই চক্র তো বাইরেও বেরিয়ে গেছিল, উড়িষ্যা, ত্রিপুরায় ছড়িয়ে গেছিল, রোজ ভ্যালি, সারদা। তারপর আপনি শিক্ষা দুর্নীতি, কয়লা, বালি, এগুলো গুনতে গুনতে হাত শেষ হয়ে যাবে, হাতের আঙ্গুল শেষ হয়ে যাবে। কিন্তু এটা দুর্ভাগ্যের, পশ্চিমবঙ্গে এত দুর্নীতি হচ্ছে। কেন হচ্ছে? বিরোধী দল অ্যাঙ্গেল থেকে কিভাবে দেখছো কেন হচ্ছে? দেখুন, দুর্নীতি হচ্ছে তার কারণ বামেদের সময়ও দুর্নীতি ছিল, আপনি যেটা বললেন একদমই তাই। সমাজ বিরোধী তখনও ছিল, কিন্তু তারা সমাজ বিরোধীরা রাজনীতির পার্ট ছিল। এখন যেটা হয়েছে, সমাজ বিরোধীরাই নেতা হয়ে গেছে, সমাজ বিরোধীদের কাছে যারা জনপ্রতিনিধি হয়ে গেছে। তাহলে তাদের কাছে কি হচ্ছে, জনগণের স্বার্থ তাদের কাছে মূল বিষয় নয়, তাদের কাছে নিজের স্বার্থ এবং নিজের কায়েমি স্বার্থ চালাবার চেষ্টা করছে। তো সেটাই হচ্ছে। আমরা এতদিন সেন্ট্রালে সরকার চালাচ্ছি, আমাদের বিরুদ্ধে কিন্তু বড় কোনো সেইভাবে দুর্নীতির কোনো অভিযোগ নেই। এটা কংগ্রেসের বিরুদ্ধে নিট কাদের কোন দুর্নীতি? না, নিট তো অবশ্যই একটা, তুমি বললে বড় অভিযোগ নেই। নিট আপনি যেটা বলছেন, নিট কিন্তু কোনো সরকারি মদতে দুর্নীতি নয়, একটা জায়গাতে হয়েছে এবং সেখানে অ্যাকশনও নেওয়া হয়েছে। আপনি কংগ্রেসের ক্ষেত্রে 2G কেলেঙ্কারি, কমনওয়েলথ, একাধিক অভিযোগ উঠেছিল। দেখুন, সরকার চালাতে গেলে সবাই কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। কিছু মানুষ থাকবে আপনার সরকারে, আপনাকে ড্যামেজ করার চেষ্টা করবে, কিন্তু সরকারের উচিত সেখানে কড়া পদক্ষেপ নিয়ে এমন দৃষ্টান্ত তৈরি করা যাতে কেউ এই সাহসটা না পায়। সেইখানে কিন্তু এইখানে একটা বড় ল্যাক্স দেখা যাচ্ছে। আপনি দেখুন, একটা শিক্ষামন্ত্রী, তার বান্ধবীর বাড়িতে এত টাকা উদ্ধার হচ্ছে, মানুষের তো ভরসাটাই ভেঙে যাচ্ছে। মানুষ আর এখন রাজনীতিবিদদের মানুষ বিশ্বাস করছে না। এর দায় তো আমাদের নিতে হবে। আমাদেরও লজ্জার ব্যাপার যে এখন রাজনীতি শুনলেই রাজনীতির সঙ্গে দুর্নীতি শব্দ সমার্থক হয়ে যাচ্ছে। রাজনীতির সঙ্গে দুর্নীতি শব্দ সমার্থক হয়ে যাচ্ছে। বেশ, পরিত্রাণ কোথায়? পরিত্রাণ, আমরা যদি রাজ্য নিয়ে কথা বলি, পরিত্রাণ কোথায়? পরিত্রাণ একটাই, সরকারকে বদলাতে হবে। নতুন সরকার আসবে, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হবে। সরকার বদলাতেই তুমি বলছো দুর্নীতি আর থাকবে না? একদমই তাই, একদমই তাই। এটা সবাই জানে, দুর্নীতির কিংপিং যিনি আছেন তাকে সরাতে হবে, পরিষ্কার কথা। সায়ন, আমি তোমার উত্তরে বলি, এই যে বাম সরকারের পর তৃণমূল সরকার 11 সালে পাওয়ারে এলো, এখানে অনেক অতিথিরা এসছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, মানুষতন্ত্রের অনুষ্ঠান, আপনার জনগণের অনুষ্ঠান, মানুষ তো আস্থা নিয়ে ভোট দেয়, যাকে ইলেক্ট করে তার উপর আস্থা নিয়ে ভোট দেয়। তারা তো জেনে ভোট দেয় না যে আজ তাদেরকে আরজি করের মতো একটা দুর্নীতি হবে, স্বাস্থ্যের দুর্নীতি হবে, শিক্ষায় দুর্নীতি হবে, ট্যাবে দুর্নীতি হবে, লটারিতে দুর্নীতি হবে, আবাস যোজনায় দুর্নীতি হবে, এরকম তো মানুষ এক্সপেক্ট করে ভোট দেয় না। তাহলে বাম জমানায় যখন ছিল, তারপর যখন তৃণমূল ক্ষমতায় এলো, সেই মানুষগুলো তো একই রইল, একদম মানুষ তো বদলালো না। সুতরাং তারা যখন তখন সেই সময় দুর্নীতি করেছে, সেই সময় রুলিং পার্টির থাকাকালীন, সে তো অন্য দল ক্ষমতা এলেও দুর্নীতি করবে। তো তুমি এত বড় কথা বললে কি করে যে সরকার বদলে দুর্নীতি চলে যাবে? এবার আমি আমার দলে কাকে স্পেস দেবো সেটা তো আমার দলীয় সিদ্ধান্ত। আমি একটা দলে কাকে বুথ প্রেসিডেন্ট করব না কাউকে এমএলএ করব সেটা তো আমার নিজস্ব ব্যাপার। এবং যে বুথ প্রেসিডেন্ট হচ্ছে বা যে ওয়ার্ডের প্রেসিডেন্ট হচ্ছে এখন তৃণমূলে, তার তো সে ওয়ার্ডের রাজা মনে করছে নিজেকে। বেআইনি প্রমোটিং বলুন, পুকুর ভরাট বলুন, এটা একটা
বার্নিং একটা সিচুয়েশন পশ্চিমবঙ্গে। আপনি যেখানে দেখুন কেষ্টপুর থেকে বিভিন্ন জায়গাতে, আমার নিজের কেষ্টপুরে একটা ফ্ল্যাট আছে, সেখানে আমি গিয়ে দেখেছি আজকে 4 বছর 5 বছর আগে যে কটা পুকুর ছিল, আমি 3 মাস পর 4 মাস পর যখন যাই দেখি একটা একটা করে জলা জমি কমতে শুরু করে। আচ্ছা, তো এটা শুধু ওখানে নয়, আজকে আপনি দেখুন যেখানে কসবা EM বাইপাসের ধারে যেখানে ঘটনা ঘটেছে, সেই কাউন্সিলরেরও একই অভিযোগ, এই জলা জমিয়ে বলছে ও করেছে, ও বলছে ও করেছে। তো এই জায়গাগুলো সরকারকে ভাবতে হবে। আজকে যদি এই স্থানীয় স্তরে দুর্নীতিকে রোখা না যায়, তাহলে প্রশাসনিক স্তরে আপনি দুর্নীতি কি করে রুখবেন? বেশ, তো এটা একটা সামাজিক ব্যাধি বলতে চাইছো তুমি, তাই তো? সামাজিক মানে এটা একটা নরমাল প্রোটোকল, যে সরকার যখন ক্ষমতা আসবে দুর্নীতি একদমই না। আমি বলছি এটা তৃণমূলের ব্যাধি, এটা কোনো সামাজিক ব্যাধি না। তৃণমূলের ব্যাধি দুর্নীতি, বাম আমলের ব্যাধি। বাম আমলের ব্যাধি দেখুন, বাম আমলে আমি বলবো যে দুর্নীতি এইভাবে হয়নি, বা এত লার্জ স্কেলের দুর্নীতি হয়নি, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি হয়নি। মানে এইভাবে একটা বিভিন্ন ক্ষেত্রে আপনি যদি শুরু করেন, যে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, মানে যেখানে সরকারি হাসপাতালের মধ্যে এই ঘটনা ঘটলো, বিভিন্ন ক্ষেত্রে এই রকম দুর্নীতি বাম আমলে হয়নি বলে আমার অন্তত মনে হয়, মানে আমার যেটুকু যে রয়েছে। এবং তৃণমূলের ক্ষেত্রে দুর্নীতিটাকে লার্জ স্কেলে তার ব্র্যান্ডিং করে তাকে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। বেশ, কিন্তু আমি প্রথমে যে প্রশ্নটা তোমায় করেছিলাম যে এই যে লক্ষ্মীর ভান্ডার একটা খুব বড় প্রকল্প, একদম রাইট, সেখানে একটা আমাদের দেশের, আমাদের স্টেট, আমাদের রাজ্য নিয়ে যদি কথা বলি আমরা, যে মহিলাদের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা কথা আমি পরে আসবো, অর্থনৈতিক নিরাপত্তা, ফিনান্সিয়াল স্টেবিলিটি খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সেখানে দাঁড়িয়ে কি মহিলাদের ভোট একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়, তোমরা জানো সেটা? একদম। আজকে দাঁড়িয়ে এত কিছু হওয়ার পরও মহিলা ভোট অটুট থাকছে তৃণমূলে? হ্যাঁ, মহিলা ভোট অটুট থাকছে, কারণ তৃণমূল কংগ্রেস বারবার এই 1000 টাকা করে 1200 টাকা করে দেওয়া হচ্ছে, তো এতে গ্রামের মহিলারা ইনফ্লুয়েন্স হচ্ছে, এটা দিয়ে অস্বীকার করার কোনো কথা নেই। তাহলে এটা বলতে শহর কেন্দ্রিক মুভমেন্ট ছিল, তাই তো? কোনটা? এই আন্দোলন যা হলো আরজি করে, হ্যাঁ, কিছুটা তো ছিলই, অবশ্যই কিছুটা শহর কেন্দ্রিক তো ছিল। এবং গ্রামের মহিলারা দেখুন, ঘটনা হচ্ছে আজকে যখন অন্যায় হচ্ছে, সে হয়তো লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সে তো আন্দোলনে পার্টিসিপেট করছে, বহু ক্ষেত্রে হয়েছে। এবং সেটা হওয়াটা অসুবিধা কিছু নেই। লক্ষ্মীর ভান্ডার পেলেই যে সে তৃণমূলের প্রতি একদম লয়াল হয়ে গেল, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। সে লক্ষ্মীর ভান্ডার পেতেও পারে, আবার ভোটটা অন্য দলকেও দিতে পারে, এটা খুব স্বাভাবিক ঘটনা। আর এই 1000 টাকা দেওয়া, আমরা অন্যান্য রাজ্যে যেখানে আছি, আমরাও সেখানে এই ধরনের প্রকল্প চালু করেছি। আগামী দিনে যত ভোট আসবে এগুলো সবই তো ইস্যুজ হবে, তোমরা মানুষদের কাছে যাবে, বলবে, ভোট চাইবে। মনে হয় যে মানুষ আগামী দিনে তোমাদের এই এত দুর্নীতি জানার পরও, লটারি ট্যাব আগামী দিনে হয়তো আরো আসবে সামনে, মানুষ তোমাদের উপর আস্থা রাখতে পারবে? দেখুন, আমরা এখন না একটু নিজেদেরকে গুছিয়ে নিচ্ছি। আপনি যদি দেখেন যে আমাদের কিন্তু এই মুহূর্তে সামনাসামনি কোনো আন্দোলনে আমরা যাচ্ছি না। এখন আমাদের একটাই মোটিভ, সেটা হচ্ছে সদস্য। মানুষ নেই তুই আন্দোলনে যাবে? না না না, একদমই বললে বসে, একদমই না। আমি মানুষ নেই একবারও বলিনি, আমি বলছি সদস্য সংগ্রহ এখন চলছে। এই মুহূর্তে সদস্য সংগ্রহ চলছে, এবং আমাদের যেটা লক্ষ্যমাত্রা যে 1 কোটি সদস্য আমরা সংগ্রহ করব আগামী 2 থেকে 3 মাসের মধ্যে। তারপরে আমরা এটা সারা বাংলা জুড়ে আপনি দেখতে পাবেন যে আন্দোলন হবে, এবং এই আন্দোলনের চাপে 14 তলা কেঁপে উঠবে। তো সদস্য সংগ্রহ করতে হচ্ছে মানুষ নেই বলেই তো? না না না, একদমই না। আমাদের লাস্ট সদস্য সংগ্রহ হয়েছিল 2019-এর আগে। তো এতদিন আমরা গ্যাপ ছিল, তার মধ্যে থেকে বহু মানুষ 18 বছরের উপরে উঠেছে। আমাদের জানেন, আমাদের অফিসিয়ালি কিন্তু কোনো ছাত্র সংগঠন নেই, আমরা জাতীয়তাবাদী একটি ছাত্র সংগঠন ABVP, আমরা তাদেরকে সমর্থন করি, তারা আমাদেরকে সমর্থন করে। তো আমাদের এই যে ছাত্র এত মানুষ 18 বছরের উপরে উঠেছেন, তারা ভোটাধিকার পেয়েছে, তাদের ভোটটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কাছে। তাদেরকে পৌঁছাবার জন্য নতুন আরও অনেক মানুষ আছে যারা সদস্য হতে চায়, তারা মাঝে মাঝে বলে যে সদস্য হতে চাই। তো সেটা একটা প্রসেস, 2019-এর আগে হয়েছিল, আবার এখন হচ্ছে। এটা একটা প্রসেস, এবং এরপরে আমরা আন্দোলনে ঝাঁপাবো, অবশ্যই ঝাঁপাবো, সামনে দেখতে পাবেন আপনি সেটা। মানে সদস্য সংগ্রহের পর অবশ্যই মানুষজন কিন্তু সেটা শুনলেন, তুমি যে কথাটা বললে। এটা আমার কথা নয়, এটা তো আমাদের অফিসিয়াল কথা, যে এখন আমরা সদস্য সংগ্রহ করব, তারপর আমরা আন্দোলনে ঝাঁপাবো। বেশ, আমরা রাস্তায় নেমেছি, মানুষজনদের সঙ্গে জিজ্ঞেস করেছি, তারা কিন্তু নিরাপদ, অনেকেই মহিলারা নিরাপত্তা নিয়ে, তোমার বাড়িতেও নিশ্চয়ই তোমার বাড়ির দিদি, বোন, কিংবা তোমার মা, তুমি ম্যারিড কিনা আমি জানি না, সেক্ষেত্রেও কোনো একটা জায়গায় মহিলা নিরাপত্তা কিন্তু একটা খুব বড় প্রশ্ন চিহ্নের মধ্যে আসছে। রোজ ধর্ষণ, প্রতিদিন আমরা খবর করছি সেই নিয়ে। এইখানে দাঁড়িয়ে এটা একটা ভীষণ একটা বড় কিন্তু স্কোপ, একটা সুযোগ মানুষ, বিশেষ করে মহিলাদের আস্থা অর্জনে।
আজ পর্যন্ত কিন্তু তোমাদের দলের তরফ থেকে আমরা সেরকম ভাবে কিন্তু কোনো উদ্যোগ দেখতে পাইনি যেখানে তোমরা এই ইস্যুটাকে সামনের ফোরফ্রন্টে রেখে সামনে যাবে। কেন? না না, নারী নিরাপত্তা বরাবরই আমাদের প্রায়োরিটি থেকেছে। আপনি দেখেছেন, তুমি আমাকে দেখাও তো গত 2 মাসে তোমাদের দল থেকে অর্গানাইজ করা একটা এরকম কোনো মুভমেন্ট যেটা তোমরা মানুষজনদের সামনে তুলে ধরেছো। না না, বহু ক্ষেত্রে অগ্নিমিত্রা পাল বহু ক্ষেত্রে অগ্নিদি বহু ক্ষেত্রে গেছে, এবং এই আরজি করের ঘটনাতেও উনি সামনে ছিলেন, গেছিলেন, সেখানে বডি আটকে রাখা, সেই আন্দোলনে পার্টিসিপেট করা। এছাড়া বহু ক্ষেত্রে আমাদের যিনি মহিলা মোর্চার প্রেসিডেন্ট রয়েছেন ফাল্গুনিদি, উনিও বহু ক্ষেত্রে বহু জায়গায় গেছেন। আমাদের মহিলা উইং বরাবরই চেষ্টা করেন নারী নিরাপত্তার ব্যাপারটা দেখার জন্য, এবং এটা তারা তাদের মতন করে আন্দোলন করে যাচ্ছে। এত বড় সুযোগ তো আমার মনে হয় যে তোমাদের এটা সদ্ব্যবহার করতে হবে, করা উচিত। আমরা এইভাবে বিষয়টাকে দেখি না প্রথমত, মানে এই যে সুযোগ বা সদ্ব্যবহার, আমাদের ক্ষেত্রে মানুষের নিরাপত্তা এবং মানুষের স্বার্থ সবার আগে, এবং সেটাই আমাদের প্রায়োরিটি। তো আমরা সেইটা নিয়ে সবসময় লড়াই করি এবং সবসময় আন্দোলন করি, সেটা নিয়ে সবসময় আমরা কথা বলি। বেশ, আমরা সময় একদম শেষ, সায়ন, একটা ওয়ান লাইনার নেবো। দর্শক যারা আছেন তারা ভারতীয় জনতা পার্টির রাজ্য মুখপাত্র থেকে কি এক্সপেক্ট করবেন, আশা করবেন, যদি মানুষদের সঙ্গে একটু শেয়ার করো। আগামী দিনে তোমাদের আন্দোলনের রূপরেখা, মানুষজন তোমাদের থেকে কি এক্সপেক্ট করতে পারে, আশা করতে পারে? দেখুন, মানুষজনের এক্সপেকটেশন এখানে আমাদের থেকে তো অবশ্যই আছে। আমরা তো সবসময় মানুষের জন্য কথা বলছি, মানুষের সঙ্গে রয়েছি, কিন্তু আগামী দিনে একটা বড় আপনি দেখতে পাবেন, এই কথা আপনার এখানে এসে বলে যাচ্ছি, যে তৃণমূলের মধ্যে একটা বড় লড়াই সামনে আসবে, এবং এই নবীন প্রবীণ পিসি ভাইপো এগুলো আরও মানুষের কাছে প্রকট হবে। আমাদের একটাই বক্তব্য, 2024 পিসিও চোর ভাইপো চোর, পরিষ্কার কথা। নতুন একটা স্লোগান তুমি স্টুডিওয়ে বসে বলবে, 2024। বলতে পারি। বেশ, অনেক ধন্যবাদ শাওন তোমার সময়ের জন্য। এবং আমরা তুমি এসছো, তুমি বললে, অনেক কিছু ডিসকাশন হলো। আগামী দিনেও নিশ্চয়ই আমরা অন্য কোনো অনুষ্ঠানে তোমাকে একদম একদম একদম, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং নীতি নির্ণয়ন আর দুর্নীতি, আমরা কিন্তু সব রাজনৈতিক দলের মুখপাত্র লিডারদেরও কিন্তু, অর্থাৎ নেতাদেরও কিন্তু, নেতা এবং নেত্রী, তাদেরকে কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে আসছি, এবং সমাজের বিভিন্ন পেশায় যারা যুক্ত, রাজনীতি বাদ দিয়েও তাদেরকেও আনছি, এবং এই সামাজিক অনুষ্ঠানের সামাজিক ব্যাধি, দুর্নীতি কোথায়, কিভাবে, কেন, সবটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজ এই পর্যন্ত এই পর্ব। অন্য পর্বে আবারও অন্য অতিথি আসবেন, এবং এই দুর্নীতির বিভিন্ন পার্ট নিয়ে আমরা তার সঙ্গে কথা বলবো এবং আপনাদের জানাবো। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।